ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সাতটায় বাংলা। সাতটায় বাংলা এই মুহূর্তে আলোচনার বিষয় অবশ্যই সীমান্তে চীনা ফৌজের হামলায় যে ভারতীয় সেনার মৃত্যু, তাই নিয়ে ভারত চীন সম্পর্ক নিয়ে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার আশিস দত্ত, প্রাক্তন সেনাকর্তা, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস, প্রাক্তন সেনাকর্তা, এবং আমাদের সঙ্গে রয়েছেন ইমন কল্যাণ লাহিড়ী, আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। আপনাদের জানিয়ে রাখি, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন ভারত সংঘর্ষ, গালওয়ান উপত্যকায় চীনা হামলায় কর্নেল সহ নিহত ৩। পাল্টা জবাব ভারতের। চীনা হামলায় ভারতীয় সেনার কর্নেল ২ জওয়ানের মৃত্যু। যেমনটা আপনাদেরকে শুরুতেই জানাচ্ছিলাম, গভীর রাতে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলাকালীন বিনা প্ররোচনায় হানার ঘটনা ঘটে। পাল্টা হামলা ভারতের, পাল্টা জবাব ভারতের। ৫ চীনা সেনার মৃত্যুর খবর। ইতিমধ্যে রাজনাথ সিং এর সঙ্গে বৈঠকও শুরু হয়েছে সেনা প্রধানদের সঙ্গে। কখন হামলা ঘটে, কিভাবে ঘটে, সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নীরাজ রাজপুত। দেখুন। जैसे कि जानकारी मिली, फायरिंग नहीं हुई दोनों देशों के सैनिकों के बीच में, लेकिन वही घटना हुई जैसे कि 5 और 6 मई को हमने देखी थी, पैंगोंग से लेक के करीब हुई थी, जब पत्थरबाजी हुई वहां पर बट से चली और वहां पे लाठी डंडे चले वहां पे दोनों देशों के सैनिकों के बीच में। ऐसी ही घटना यहां पर बताई जा रही है। हालांकि भारतीय सेना की तरफ से आधिकारिक तौर से नहीं बताया गया है, सिर्फ इतनी आधिकारिक तौर से कहा गया कि फायरिंग दोनों देशों के सैनिकों के बीच में नहीं हुई, लेकिन दोनों तरफ के जो सैनिक हैं इस घटना में जो खूनी झड़प हुई बीती रात उसमें मारे गए हैं। भारतीय सेना की तरफ से जो कर्नल रैंक के अधिकारी हैं, कमांडिंग ऑफिसर, और साथ ही 2 जवान और हैं जो शहीद हुए, कुल 3। चीन की तरफ ज्यादा कैजुअलिटीज हुई जो हमें जानकारी मिल रही है। हालांकि चीन की तरफ से कंफर्मेशन नहीं आया है। बैठक लगातार जारी है कि किस तरह से इस टेंशन को खत्म किया जाए, क्योंकि दोनों ही देशों के जो सैनिक हैं बड़ी तादाद में वहां पर कैंप किए हुए हैं, गलवान घाटी में किए हुए हैं, जहां पर पूरा कैंप लगा हुआ है, दोनों देशों की छावनियां बनी हुई है वहां पर। हालांकि वो कोई फोर्स डिप्लॉयमेंट नहीं, एडमिनिस्ट्रेटिव है, लेकिन फिर भी वहां पर सैनिक बहुत बड़ी तादाद में मौजूद हैं इस गलवान घाटी में पिछले 1.5 महीने से, और जिसका नतीजा हुआ कि ये बड़ी खूनी झड़प जो हुई बीती रात हुई। अभी बातचीत इसी बात को लेकर चल रही है कि टेंशन किसी तरह से कम किया जाए। অবশ্যই একটা সমাধান সূত্র খোঁজা হচ্ছে, এবং এই মুহূর্তে যে 3টি আপডেট আপনাদের সামনে রাখবো। রাজনাথ সিং এর সঙ্গে সেনা কর্তাদের, সেনা প্রধানদের যে বৈঠক ছিল সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে লাদাখে ভারত এবং চীন দুপক্ষের মধ্যেই বৈঠক চলছে। অবশ্যই সেই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে 3 বিশেষজ্ঞ রয়েছেন, আমরা সরাসরি আলোচনায় চলে আসবো। ব্রিগেডিয়ার দত্তের কাছে প্রথমেই আসবো। ব্রিগেডিয়ার দত্ত, বারবার আমরা দেখেছি, বারবার আলোচনা হচ্ছে, এবং মুখে আলোচনার কথা বললেও মানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলএসিতে এই উস্কানি দিচ্ছে কেন চীন? কারণ কি? তার কারণ আমি আপনার দর্শকদের একটু আগেও বলেছিলাম, 3টে কারণ আছে। সবচেয়ে প্রথমে হচ্ছে গিয়ে মিলিটারি পয়েন্ট অফ ভিউ। মিলিটারি পয়েন্ট অফ ভিউতে আমাদের যে রাস্তাটা তৈরি হয়েছে এটা কারাকোরাম হাইওয়ে ঠিক 8 কিলোমিটার শর্ট রয়েছে। আর আমরা যে একটা দৌলত বেগ ওল্ডিতে পুরনো এয়ারবেস সেটাকে আপডেট করেছি, এবং সেখানে হারকিউলিসের মতো বড় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট নামতে পারছে, সেটা চীনের পক্ষে একটা খুবই অস্বস্তিকর হয়ে গেছে। তারপরে হলো গিয়ে আপনার গালওয়ান থেকে প্যারালাল চলে শিয়ক নদী। শিয়ক নদীতে ওটা হচ্ছে কি আপনার সিয়াচেন গ্লেসিয়ারের সর্বোচ্চ যেটা যুদ্ধফিল্ড, সেখানে এটা চলে যায়। কারাকোরাম হাইওয়ের সমস্যা হলো যে ওটা পিইসি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরকে
থ্রেটেন করছে। ইকোনমিক করিডোরটা গিয়ে গদার পোর্টে শেষ হয়, ওই পোর্টে বালুচিস্তান দিয়ে যেতে হয়। বালুচিস্তানে বিরাট ওদের আন্তরিক ইন্টারনাল সমস্যা রয়েছে। বালুচিস দেয়ার আপ ইন আর্মস, তাদের ওপরে পাকিস্তান সেনার ওপরে ওদের কোনো বিশ্বাস নেই, সুতরাং ওরা ওখানে চীনের ট্রুপ ডিপ্লয় করেছে। ভারতবর্ষ WHO এগেনস্টে যে একটা ষড়যন্ত্রের অভিযোগ উঠছে বিশ্বজুড়ে, সেটা চেয়ারম্যান। কিছুদিন আগে শ্রীলঙ্কা ঋণের চাপে পড়ে 99 বছরের জন্যে হামবোটা পোর্ট চীনকে দিয়ে দিয়েছে। সুতরাং চীন এ সমস্ত কাজ ভেবেচিন্তেই করেছে। ইনডাইরেক্টলি একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার ওরা সারা বিশ্বের এগেন্স্টে লঞ্চ করে দিয়েছে। একদম ঠিক এই জায়গাতে আমি ইমন কল্যাণ লাহিড়ী আপনার কাছে আসতে চাইবো, একদম এই জায়গাটাতেই, যে এই যে সব দিক থেকে, অর্থাৎ আমি যদি বলি যে পাকিস্তান তো অবশ্যই ভারতের কাছে একটা মাথা ব্যথার কারণ তো প্রথম থেকেই ছিল, তারপর ভারতের আপত্তি উড়িয়ে মানচিত্র পাশ করিয়ে নিয়েছে নেপাল, সব মিলিয়ে আবার এই যে 45 বছর পর চীনের হামলা, তাতে এক কর্নেল সহ 2 সেনার মৃত্যু, মানে ভারতের পক্ষে কতটা চিন্তার কারণ, কতটা উদ্বেগের? এটাও তো আমরা আগেও আলোচনা করলাম, চীন একটা চিন্তার কারণ। আমি তো অতীতটা আগেও আলোচনার মধ্যে এসেছে, কিন্তু আমি বলতে চাই যে বর্তমান পরিস্থিতিতে উহান প্রভিন্সে যেভাবে করোনা ভাইরাসের উদ্ভব ঘটলো এবং যেভাবে তারা ফ্যাক্ট সাপ্রেস করলো যে বিভিন্ন বিষয়, তারপরেও সারা পৃথিবীতে যখন এই করোনা ভাইরাস প্যান্ডেমিক হয়ে গেল, WHO কে কন্ট্রোল করার চেষ্টা করলো, সিকিউরিটি কাউন্সিলের মিটিংটাকে বানচাল করলো, এই সমস্ত জায়গায় চীন একের পর এক যখন পৃথিবীতে বিশেষ করে মানবতা বিরোধী কার্যকলাপ চালাচ্ছে, তখন ভারতের কাছে চীনের এই বিষয়বস্তুগুলো মাথা ব্যথার অবশ্যই বিষয়। এটা আমরা অনেকক্ষণ ধরেই আলোচনা করছি। চীন একটি বিশ্বাসযোগ্য রাষ্ট্র নয়। এবং কেন বিশ্বাসযোগ্য রাষ্ট্র নয়? চীন মনে করে সে সকালবেলা উঠে যতটা জমি দেখবে ততটাই বোধহয় তার জমি। এবং যেভাবে আজকে একের পর এক ঘটনা চীন ঘটিয়ে যাচ্ছে, যে রোগের জন্য চীন সাপ্রেশনের জন্য দায়ী, যে WHO নির্দিষ্ট কোন রকম পদ্ধতি বলতে পারেনি রাষ্ট্রগুলোকে তখনও পর্যন্ত চীনের মদতে, তারপরেও যখন আমরা বিপন্ন, আজকে আমাদের সেনাবাহিনীর মানুষ মারা যাচ্ছেন, আমাদের জওয়ান মারা যাচ্ছেন, আমাদের আর্মি অফিসার মারা যাচ্ছেন, সেটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। এবং আরো ভয়ঙ্কর চিন্তার বিষয় যে চীন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে প্রায় কিনে ফেলেছে। এবং যেটা আলোচ্য বিষয়, যে নেপাল যদি মনে করে থাকে এতদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যখন পার্লামেন্টে পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিলেন যে এনি অ্যাগ্রেশন অন নেপাল should be considered as the aggression on India, যদি নেপালের সার্বভৌমত্বের ওপর আঘাত কেউ ঘটায় সেটা ভারতের ওপর আঘাত আমাদের মনে করতে হবে। তারপরেও যখন চীনের এই অবস্থান, তারপরে নেপালের এই অবস্থান চীনের মদতে, সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর দিক নির্দিষ্ট করে দেয়। সুতরাং সার্বিকভাবে আমাদের ইন্ডিয়ান ওশান আজ বিপন্ন চীনের মদতে। আজকে বাংলাদেশে একের পর এক ইনভেস্টমেন্ট চায়না করে যাচ্ছে, সেটাকে আমরা নাস্বাত করতে পারছি না। পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তানকে মদত দিয়ে যাচ্ছে। কাশ্মীরের প্রবলেম, আকসাই চীনটা তো চীন নিয়ে নিয়েছে বেআইনি ভাবে, এবং তখনও আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার প্রচেষ্টা চালিয়েছি। এরপরে 62 সালে যুদ্ধ করেছে তারা, এবং একতরফাভাবে যুদ্ধ করেছে যেখানে ভারতের কোনো দোষ ছিল না। তারপরেও আমি মনে করি না যে চীনের প্রতি কোনো অ্যাপিসমেন্ট পলিসি কোনো সরকারের করা একেবারে উচিত। কংগ্রেসও সেটা দাবি করেছে, ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরীও সেই দাবি করেছেন। আবারও আসবো আলোচনায়, কিন্তু আপনাদের দেখাবো রণদীপ সুরজেওয়ালা এবং তার পাশাপাশি দেখাবো শাহনাজ হোসেন, তাঁরা কি বলেছেন। लद्दाख में 3 स्थानों पर अप्रैल मई 2020 के बाद भारतीय सीमा में की गई घुसपैठ की खबरों ने पूरे देश में चिंता व व्यग्रता पैदा कर दी, पर सीमा में घुसपैठ के तथाकथित चीनी दुस्साहस पर मोदी सरकार ने मौन साध लिया। कथित तौर पर यह घुसपैठ गलवान नदी वैली, हॉट स्प्रिंग्स और पेंगोंग सो झील के इलाके में हुई। भारत की सुरक्षा व क्षेत्रीय अखंडता से
कोई समझौता स्वीकार नहीं किया जा सकता। ने शहादत दी है, मैं उनकी शहादत को सलाम करता हूं और उनको ये आश्वस्त करता हूं कि पूरा देश सेना पर भरोसा करता है, की ताकत पर भरोसा करता है, उनकी हिम्मत की दाद देता है। सेना ने जो कल रात में जो घटना हुई, जब हमारे अंदर को उन्होंने आकर तंबू गाड़ने की कोशिश की और उस वक्त सेना ने पूरी ताकत से फेस ऑफ किया और उसके वजह से हमारे एक कमांडिंग ऑफिसर की और 2 लोगों की 2 जवान की शहादत हुई है। इसलिए कि हमने पूरी तरह से अपनी सीमा की रक्षा करते हुए अपनी प्राण की आहुति वहां पर दी। चीन के मामले में जो स्ट्रेटजी है वो साफ है, झुकेंगे न झुकेंगे। हम अपनी सीमा के अंदर जिस तरह की घुसपैठ हुई 2012 के अंदर या उससे पहले, वैसी घुसपैठ जब भी हुई तब भी हम देश के साथ खड़े थे। आज भी हम कह रहे हैं। আমি কর্নেল পৃথ্বীরঞ্জন দাস আপনার কাছে আসবো। কর্নেল দাস, এই যে গালওয়ান উপত্যকা, এই গালওয়ান উপত্যকার ভৌগোলিক বিষয়টা আপনি যদি একটু ব্যাখ্যা করেন, এবং সেই সঙ্গে একই ভাবে জানতে চাইবো যে আমেরিকার সঙ্গে যে ভারতের সম্পর্ক, সেটা কি কোথাও নাপাসান চীনের? গালওয়ান উপত্যকা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের সবার জানা দরকার যে কোনো পাহাড়ি যুদ্ধে যেই সেনাবাহিনী সবচেয়ে বড় উঁচু হাইট এবং রোড কমিউনিকেশন এবং উপত্যকাগুলির উপর আধিপত্য রাখবে, সেইখানে শত্রুপক্ষ সেখানে কিছু সুবিধা করতে পারবে না। গালওয়ান উপত্যকার জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট যেটা, এইটা তিব্বতের পশ্চিম সীমান্ত মানে পশ্চিম পর্যন্ত এসে তারপরে যখন জিনজিয়াং প্রভিন্স শুরু হচ্ছে, সেইটার নিচে দিয়ে গালওয়ান উপত্যকা। জিনজিয়াং প্রভিন্স হচ্ছে মুসলিম ডমিনেটেড স্টেট, সেখানকার উইঘুররা চীন বিরোধী। তিব্বতে খাম্পা জাতি থেকে শুরু করে নন হানস কমিউনিটি যারা চীন বিরোধী। এবং এই দুটো রাজ্যের যদি সীমান্তের কাছে গালওয়ান আমাদের কাছে আছে, সেইটা চীনের একটা দুশ্চিন্তা। আরেকটা যেটা আমাদের ব্রিগেডিয়ার দত্ত স্যার খুব সুন্দরভাবে বোঝালেন, যে যেই রাস্তাটা দিয়ে যাচ্ছে কারাকোরামের দিকে, ওটা একটা ওপেনিং দিচ্ছে, ওখানে একটা রেজেংলা বলে একটা জায়গায় আছে, সেখানে দুর্ধর্ষ যুদ্ধ হয়েছিল 1962 18ই নভেম্বর। 13 নম্বর কুমাউ রেজিমেন্টে, কুমাউ ব্যাটালিয়নের চার্লি কোম্পানির যে কমান্ডার ছিলেন মেজর শৈতান সিং, এবং তার সেনাবাহিনীর 120 জন, তারা কুমাউনি ছিলেন না, তারা আহির ছিলেন। 45 বছর পর চীনা ফৌজের হামলায় প্রাণ হারালেন ভারতীয় সেনার এক কর্নেল ও 2 জওয়ান। এই নিয়ে আমাদের আলোচনা চলছে। আমি এই মুহূর্তে ব্রিগেডিয়ার দত্ত আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, যে কতটা ট্যাকটিক্যাল এবং কতটা স্ট্র্যাটেজিক ওয়েতে এগোনো উচিত ভারতের এই মুহূর্তে? ভারতের স্ট্যান্ড খুব পরিষ্কার। আমরা ডোকলামে ওদের আমাদের শক্তি কতটা আছে বুঝিয়ে দিয়েছি, কতক্ষণ আমরা থাকতে পারবো বুঝিয়ে দিয়েছি। সুতরাং চীনের পক্ষে এখন খুব বেশি একটা আলোড়ন করা তো সম্ভব নয়, পরিষ্কার কথা বলছি, সম্ভব নয়। ওরা একটা ডিপ্লোম্যাটিক সলিউশন আলটিমেটলি নেবে, এবং সেটা আমাদের তার জন্য কিছু, ওরা আমাদের থেকে কিছু কনসেশন চাইবে। ওরা চাইছে যে WHO কর্তৃত্ব হয়তো ভারতবর্ষকে না থাকুক, চেয়ারম্যানশিপ চলে যাক, সেটা তো ইন্টারন্যাশনাল ডিসিশন, আমরা তো কিছু বলতে পারবো না। কিন্তু খুব একটা বেশি অ্যাডভেঞ্চারাস বা খুব একটা বেশি আগ্রাসন চীনা করতে পারবে না, ওদের সেই হিম্মত নেই। একেবারে ইমন কল্যাণ লাহিড়ীর কাছে আসবো। যেটা বললাম পাপিয়া, যে চীন একটা বিশ্বাসযোগ্য রাষ্ট্র নয়, অতীতেও ছিল না, এখনো বর্তমানে নয়। এবং সরকারেরও উচিত চীনের প্রতি যে কোনো রকম অ্যাপিজমেন্ট পলিসি যেন তারা বন্ধ করে। তার কারণটা হচ্ছে চীনে গুডস, চীনে প্রোডাক্ট, চীনে ব্যবসা অনেক পরে। প্রথমে কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের জাতীয় স্বার্থ। ভারতীয় সেনাবাহিনী ভাষার জন্য লড়াই করেছে,
আজকে যারা স্টুডিওতে আছেন তারাও স্বীকার একদম। করবেন, তাদের অংশগ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীতে বাসার জন্য লড়াই করেছে, তাদের উপরেই আক্রমণ। একেবারে কর্নেল দাস, একদম সংক্ষেপে জানতে চাইবো। হ্যাঁ, আমি শুধু যেটা গাওলি উপত্যকার কথাটা বলছিলাম, যে এইটা বর্ডার হচ্ছে তিব্বত এবং জিনজিয়াং এর সাথে, তারপরে একটু এগোলে চুসুল পার হয়ে গেলে এটা আসছে গিলগিট এবং বাল্টিস্তান, এবং গিলগিট এবং বাল্টিস্তানকে পাকিস্তান রিসেন্টলি একটা রাজ্যের স্ট্যাটাস দিয়েছে, এবং আর ওটার উপর দিয়েই যাচ্ছে পাকিস্তান চায়না ইকোনমিক করিডর, যেটা কাসগর থেকে সে গিয়ে গাদ্দার পোর্টে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে চীনের পক্ষে এটা একটা মানে একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। একদম এই মুহূর্তে ভারত কি করে? অবশ্যই বৈঠক চলছে, একেবারেই আন্তর্জাতিক মহলে একদম বৈঠক চলছে ইতিমধ্যেই, এবং লাদাখে ভারতের সঙ্গে চীনের বৈঠকও শুরু হয়ে গিয়েছে। সেই বৈঠকের দিকে এবং সমস্ত খবরের দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আরো খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন।